তাহলে আশ্রয়া সিদ্ধ, আশ্রয়া সিদ্ধের কি লক্ষণ বলা হয়েছিল? না, আশ্রয়া সিদ্ধি কাকে বলে? হেতু কখন আশ্রয়া সিদ্ধ হয়? যখন পক্ষ অসিদ্ধ হয়। পক্ষ অসিদ্ধ হয়। সমগ্র পক্ষ বা পক্ষের কিছুটা অংশ যদি অসিদ্ধ হয়, তাহলে তাকে পক্ষা সিদ্ধি বা আশ্রয়া সিদ্ধি দোষ বলে। আর সেই হেতুটা হয়ে যায় আশ্রয়া সিদ্ধ হেতুয়াভাস। ঠিক আছে, যেমন উদাহরণ কি দেওয়া হয়েছিল? সোমনাথ 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 বাবু, আপনি বলুন যে গগনারবিন্দম সুরভি সরোজার বিন্দবৎ, এটা ছিল। হেতুটাই তো বলা হলো না। হ্যাঁ, গগনারবিন্দম সুরভি, আহ, আহ, গগনারবিন্দম সুরভি অরবিন্দত্বাৎ সরোজার বিন্দবৎ। ঠিক, গগনারবিন্দম সুরভি অরবিন্দত্বাৎ সরোজারবিন্দবৎ। এখানে পক্ষে কোন অংশটা অসিদ্ধ বলুন তো? সে পক্ষে এই যে আহ, আহ, পক্ষে কোন অংশটা অসিদ্ধ, এই গগনাবিন্দ সুরভি, এই যে সরোজ, সরোজ, সরোজটা। না, না, জগতে মানে স্যার, সরোজ বলে জিনিস আছে তো, সরোজ আছে, কিন্তু সেই সরোজে একটা বিশেষণ দেওয়া রয়েছে গগনীয়ত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেইটা সম্ভব নয়, সেইটা অসিদ্ধ। ঠিক আছে, হুম, হুম, হুম। ঠিক। আচ্ছা, স্বরূপা সিদ্ধি সিদ্ধ মানে কি বলা হয়েছিল প্রিয়াঙ্কা? হ্যাঁ, অনিন্দিতা ম্যাডাম, আপনি হাত তুলেছেন কেন? হ্যাঁ, প্রিয়াঙ্কা। পক্ষে হেতুর না থাকাকে বলে। হুম, পক্ষে হেত্वभाव स्वरूपा सिद्धः। यथा उदाहरण, शब्दः गुणः चाक्षुषत्वात्। शब्दः गुणः चाक्षुषत्वात्। ঠিক। আচ্ছা, আমরা আগের দিন বলছিলাম এই স্বরূপা সিদ্ধকে 4 ভাগে ভাগ করা যায়। এটা অনেক জায়গাতে আছে, অনেক টিকাতেই আছে, পরিচিত জিনিস। স্বরূপা সিদ্ধের 4 প্রকার ভাগ। একটা কারো কারো জানা আছে কি কি? স্যার, আগের দিন আপনি একটুখানি বলেছিলেন। হ্যাঁ, বলো কি, কিছু মনে মনে আছে কি? বিশেষ শুদ্ধ সিদ্ধ, ভাগা সিদ্ধ, বিশেষণা শুদ্ধ, এরকম কিছু হ্যাঁ, বলছে। শুদ্ধা সিদ্ধ, ভাগা সিদ্ধ, বিশেষ্যা সিদ্ধ, বিশেষ্যা সিদ্ধ, আর বিশেষণা সিদ্ধ, বিশেষণা সিদ্ধ। এখানে শুদ্ধা সিদ্ধ মানে যেখানে সমগ্র পক্ষে মানে পক্ষের কোনো অংশেই হেতুটা থাকে না, তাকে শুদ্ধা সিদ্ধ বলে। আমরা যে উদাহরণটা পড়েছি, শব্দ গুণঃ চাক্ষুষত্বাৎ, শব্দ গুণঃ চাক্ষুষত্বাৎ, এইখানে পক্ষ হচ্ছে শব্দ আর হেতু হচ্ছে চাক্ষুষত্ব। শব্দের কোনো অংশেই কিন্তু চাক্ষুষত্ব নেই, কোনো জায়গাতে এমন কোনো শব্দ নেই যেখানে চাক্ষুষত্ব আছে, তাই এটা শুদ্ধা সিদ্ধের উদাহরণ। কিন্তু ভাগা সিদ্ধ মানে কি? ভাগা, ভাগ মানে কি? অংশ, একটা অংশে অসিদ্ধ। অসিদ্ধ মানে হেতুটা না থাকা, মানে হেতুটা পক্ষের একটা অংশে যদি না থাকে, তখন তাকে ভাগা সিদ্ধ বলে। পক্ষৈক দেশে হেতু অভাব, পক্ষের একদেশে হেতুর অভাবকে ভাগা সিদ্ধ বলে। পক্ষের একদেশে হেতুর অভাবকে ভাগা সিদ্ধ বলে। যেমন উদাহরণ কি হতে পারে, যদি আমরা এরকম অনুমিতি ধরি, রূপাদি চতুষ্টয়ম, রূপাদি চতুষ্টয়ম গুণঃ রূপত্বাৎ। এইখানে রূপাদি চতুষ্টয়ম, রূপাদি চতুষ্টয় বলতে কোন 4টের কথা বলা হচ্ছে? রূপ, রস, গন্ধ, স্পর্শ। হ্যাঁ, তাহলে পক্ষ কারা? এখানে পক্ষ বলতে তাহলে রূপ, রস, গন্ধ এবং স্পর্শ 4টি। হেতু কি এখানে? রূপত্ব।
এখন রূপত্ব হেতুটা কোথায় থাকে? এখানে পক্ষ, সমগ্র পক্ষ মানে কি? রূপ, রস, গন্ধ এবং স্পর্শ। আর হেতু কি? রূপত্ব। এই রূপত্ব হেতুটা এই চারটি পক্ষেই আছে কি? মানে পক্ষের যতটা অংশ রয়েছে সবগুলোতেই আছে কি? না না, শুধু রূপে আছে। শুধু রূপে আছে, কিন্তু রস, গন্ধ এবং স্পর্শ এই তিনটাতে নেই। মানে পক্ষের কিছুটা অংশে এই হেতুটা নেই। এই হেতুটা কেমন? না, পক্ষের কিছুটা অংশে আছে, কিছুটা অংশে নেই। তাই এটাকে আমরা বলবো ভাগা সিদ্ধ। মানে এই আগেরটার থেকে এটার পার্থক্যটা দেখুন। এখানে যে হেতু, এই হেতুটা পক্ষের কোনো অংশেই নেই, সমগ্র পক্ষ জুড়েই নেই, কোথাওই নেই। কিন্তু এই ক্ষেত্রে হেতুটা পক্ষের কিছুটা অংশে আছে, কিছুটা অংশে নেই। তাই একে বলা হয় ভাগা সিদ্ধ। একে বলা হয় ভাগা সিদ্ধ। দেখুন একটা অনুমিতি ভাবুন। পৃথিবী কর্তৃজন্যা कार्यत्वात्, এই অনুমিতিটাতে কোনো দোষ আছে কি? মানে এই অসিদ্ধ, স্বরূপাসিদ্ধ এই অনুমিতিতে থাকবে কি? ভেবে দেখুন তো। পার্থিব পরমাণুতে তো কার্যত্ব থাকবে না। ঠিক, ঠিক। এখানে পৃথিবী পক্ষ বলতে কি? পৃথিবী। এখন পৃথিবী তো দুই প্রকারের হয়, নিত্যও হয়, অনিত্যও হয়। এখানে কিন্তু ক্লিয়ার করে লেখা নেই যে কোন পৃথিবীর কথা বলা হচ্ছে। এখানে পৃথিবী মাত্রের কথা বলা হয়েছে, পৃথিবী। আর হেতু কি? কার্যত্ব। কার্যত্ব হেতুটা নিত্য পৃথিবীতে থাকে কি? না, নিত্য পৃথিবী বলতে কোনটা? পৃথিবী পরমাণু যেটা। পার্থিব পরমাণু। তাহলে কার্যত্ব হেতুটা নিত্য যে পৃথিবী সেখানে নেই, অনিত্য পৃথিবীতে আছে। তার মানে পক্ষের একদেশে আছে, একদেশে নেই। তাই কোন দোষ হবে? কি ধরনের স্বরূপাসিদ্ধ হবে এটা? ভাগা সিদ্ধ। ভাগা সিদ্ধ। ভাগা সিদ্ধ। ভাগা সিদ্ধ। কিন্তু আমরা এই অনুমিতিটা পাই অনেক জায়গাতে, পড়েছি না এই অনুমিতি? পৃথিবী করতে জন্য ওখানে কিন্তু ভাগা সিদ্ধ হয়েছে, দিয়ে পরে ওই অনুমিতির শরীরটাকে চেঞ্জ করতে হয়েছে যদিও, পরে এইসব আসবো আমরা। যাক, রূপাদি চতুষ্টয়ং গুণঃ রূপত ভাগা সিদ্ধ হয়েছে। ব্যাস। তারপরে হচ্ছে বিশেষ্যা সিদ্ধ। বিশেষ্যা সিদ্ধ মানে যেখানে হেতুটা যদি বিশিষ্ট হয়, হেতুটা যদি বিশিষ্ট হয়, সেই বিশিষ্টের মধ্যে বিশেষ্য অংশটা যদি অসিদ্ধ হয়, মানে পক্ষে না থাকে, তখন তাকে বিশেষ্যা সিদ্ধ বলবো। যেমন বায়ু প্রত্যক্ষ, বায়ু প্রত্যক্ষ স্পর্শবত্বে সতি রূপবত্বাৎ। এই যে অনুমিতি, এই অনুমিতিতে পক্ষকে বায়ু। বায়ু। আর হেতু কি? স্পর্শত্বের সতি রূপবত্ত্বাৎ। স্পর্শবত্বে সতি, হ্যাঁ। স্পর্শবত্বে সতি রূপবত্বম। স্পর্শবত্বে সতি রূপবত্তম, এটা হচ্ছে হেতু। এই সতির অর্থ সামানাধিকরণ, মানে স্পর্শবত্ত বিশিষ্ট যে রূপবত্ত, তাই তো? স্পর্শবত্ত বিশিষ্ট যে রূপবত্ত। এখন এই যে হেতু শরীর, এতে বিশেষ্য কোনটা? না, অন্তিম অংশটা। বিশেষ্য সাধারণত পরে থাকে, তাহলে রূপবত্ত এটা হচ্ছে বিশেষ্য, আর তার বিশেষণ হচ্ছে স্পর্শবত্ত। ঠিক আছে, এবার ভেবে দেখুন, এই সমগ্র হেতুটা কি বায়ুতে থাকে? না, বিশেষণ অংশটা থাকবে, বিশেষ অংশটা থাকবে না। হ্যাঁ। এই হেতু শরীরটাতে যতটুকু আছে হেতু, তার মধ্যে বিশেষণ অংশটা বায়ুতে থাকে ঠিকই, কিন্তু বিশেষ্য অংশটা থাকে না। তাই জন্য এটা হচ্ছে বিশেষ্যা সিদ্ধ। বিশেষ্যা সিদ্ধ, বিশেষ্য যেখানে অসিদ্ধ সেটা বিশেষ্যা সিদ্ধ হয়েছে। আর ঠিক হ্যাঁ। এরকম। হ্যাঁ, স্যার আমি না শুনতে পেলাম না স্যার, আরেকবার বলবেন? আবার বলছি। দেখুন, বিশেষ্যা সিদ্ধ মানে কি? যেখানে হেতুটা যদি বিশিষ্ট হয়, বিশিষ্ট হেতু মানে বিশেষণ বিশিষ্ট, হেতু যদি বিশেষণ বিশিষ্ট হয়, সেই বিশিষ্ট মানে একজন বিশেষণ থাকবে, একটা বিশেষ্য থাকবে। সেই ক্ষেত্রে বিশেষ্যটা যদি পক্ষের মধ্যে না থাকে, তখন বিশেষ্যা সিদ্ধ হেতু আওয়াজ হয়।
যেমন এই যে অনুমিতিটা, বায়ু প্রত্যক্ষঃ স্পর্শবত্বে সতি রূপবত্বাৎ, এই অনুমিতিতে পক্ষ হয়েছে বায়ু, হেতু হয়েছে স্পর্শবত্বে সতি রূপবত্বম। এই সতি শব্দের অর্থ সমানাধিকরণ্য, মানে স্পর্শবত্ত সমানাধিকরণ রূপবত্ত, তার মানে স্পর্শবত্ত হচ্ছে সেখানে বিশেষণ, রূপবত্ত হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, এই পুরোটা ওই ব্র্যাকেটেড অংশটা পুরোটা হচ্ছে হেতু। এখন দেখুন, ওই সমগ্র হেতুটা বায়ুতে থাকে কি, আপনি বলুন। না, থাকে না। কোন রূপবাক অংশটা থাকে? রূপবাক্য অংশটা থাকে না। হ্যাঁ, রূপবত্ত অংশটা থাকে না, স্পর্শবত্ত অংশটা থাকে। তাই দেখুন, হেতুটা বিশিষ্ট, এখানে হেতুটা একটা বিশিষ্ট পদার্থ, সেই বিশিষ্ট পদার্থের মধ্যে বিশেষণ অংশটা থাকছে, বিশেষ্য অংশটা থাকছে না। বিশেষ্য অংশটা কি হয়েছে? অসিদ্ধ হয়েছে। তাই এটা হচ্ছে বিশেষ্যাসিদ্ধ, বিশেষ্যাসিদ্ধ হেতু আবাস। এগুলো কার ভাগ? কোন অসিদ্ধের হেতু কোন অসিদ্ধের ভাগ এগুলো? এই শুদ্ধাসিদ্ধ, ভাগাসিদ্ধ ইত্যাদি গুলো স্বরূপাসিদ্ধ। স্বরূপাসিদ্ধের অবান্তর ভাগ। ঠিক বোঝা গেল কি এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক এর অপোজিট হচ্ছে বিশেষণাসিদ্ধ। মানে হেতুটা যদি বিশিষ্ট হয়, তার মধ্যে বিশেষণটা যদি অসিদ্ধ হয়, মানে বিশেষণটা যদি পক্ষের মধ্যে না থাকে, সেক্ষেত্রে বিশেষণাসিদ্ধ একটু আবাস হবে। ঠিক ওই অনুমিতিটাকেই আমরা, ওই অনুমিতি হেতুর শরীরটা যেমন আছে ওটাকে যদি আমরা একটু উল্টো করে দিই, কি বায়ু প্রত্যক্ষঃ রূপবত্বে সতি স্পর্শবত্বা, যদি এরকম লিখে দিই, বায়ু প্রত্যক্ষঃ রূপবত্বে সতি স্পর্শবত্বাৎ, যদি আমরা এইরকম লিখে দিই হেতুটাকে, তাহলে কিন্তু আর কি হবে না, এটা বিশেষ্যা সিদ্ধ হবে না, বিশেষ্যা সিদ্ধ হবে না, কি হবে? বিশেষণা সিদ্ধ হয়ে যাবে। কারণ এইখানে হেতুটা যে আছে, হেতু শরীরটা কি? রূপবত্বে সতি স্পর্শবত্বম, তাই তো? হ্যাঁ, এখানে সতী শব্দের অর্থ কি? সমানাধিকরণ। সমানাধিকরণ্য, মানে রূপবত্ব সমানাধিকরণ স্পর্শবত্ব। এই ক্ষেত্রে কে বিশেষ্য হয়েছে, কে বিশেষণ হয়েছে? স্পর্শবত্ত বিশেষ্য, রূপবত্ত বিশেষণ। হ্যাঁ, স্পর্শবত্ত বিশেষ্য, রূপবত্ত হচ্ছে বিশেষণ। তাহলে বায়ুতে কোন অংশটা আছে আর কোন অংশটা নেই? স্পর্শবত্ত আছে, রূপবত্ত নেই। স্পর্শবত্ত আছে, রূপবত্ত নেই, মানে বিশেষণ নেই। তাই কোন অসিদ্ধ হলো এটা? বিশেষণাসিদ্ধ, বিশেষণাসিদ্ধ। বিশেষণটা যেখানে অসিদ্ধ সেটা বিশেষণাসিদ্ধ। বোঝা গেল কি সবার? খুব সহজ, এই জায়গাটা খুব সহজ। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আশ্রয়া সিদ্ধ হয়েছে, স্বরূপা সিদ্ধ হয়ে গেল। এরপরে আছে আমাদের ব্যাপ্যত্বা সিদ্ধ, ব্যাপ্যত্বা সিদ্ধ। এখানে একটু কথা, অনেকটাই কথা বলার আছে। দেখুন, ব্যাপ্যত্ব সিদ্ধ হেত্বাভাস, এটার মানে কি অ্যাকচুয়ালি? ব্যাপ্য মানে কি? ব্যাপ্য মানে কি? ব্যাপ্তির হেতু। আশ্রয়। ব্যাপ্তির আশ্রয়, ব্যাপ্তির আশ্রয়, মানে এটা তোমার ব্যাপ্তি আশ্রয় লিখতে পারি আমরা, ব্যাপ্তি আশ্রয়, মানে ব্যাপ্তিমান, তাই তো? ব্যাপ্তিমান। আর ব্যাপ্যত্ব মানে কি হবে তাহলে? ব্যাপ্তিমত্ত। ব্যাপ্তিমত্ত। ব্যাপ্তিমত্ত সমান কি? ব্যাপ্তি ব্যাপ্তিমত্ত সমান ব্যাপ্তি, কোন নিয়ম অনুসারে? বিশিষ্টাৎ ভাবপ্রত্যয়ः বিশেষণম অবগাহতে। ঠিক। তাহলে ব্যাপ্যত্ব মানে ব্যাপ্তি, সেইটাই যদি অসিদ্ধ হয়, ব্যাপ্তি যদি অসিদ্ধ হয়, ব্যাপ্তি যদি অসিদ্ধ হয়, তাকে ব্যাপ্যত্ব অসিদ্ধ হেত্বাভাস বলে। ব্যাপ্তি কখন অসিদ্ধ হয়? যদি সেখানে উপাধির সংখ্যা থাকে, তাই না? আমরা এটা পড়েছি, কখন পড়েছি? ওই যে আহ যে ব্যাপ্তিগ্রহ কিভাবে হয় বলা হয়েছিল, দীপিকাতে ছিল, ব্যাপ্তিগ্রহ কিভাবে হয়? ভূয় দর্শনে। ভূয় দর্শন। তারপরেই বলা হয়েছে যে যদি ভূয় দর্শনের ফলে ব্যাপ্তিগ্রহ হয়, তাহলে পার্থিবত্ব এবং লৌহ লেখ্যত্ব এই দুটোর শতশঃ সহচার দর্শনেপি বজ্রমণৌ ব্যভিচার উপলব্ধে প্রথম ভূয় দর্শনেন ব্যাপ্তিগ্রহ। তারপরে তখন বলা হয়েছিল যে, কি বলা হয়েছিল?
অব্যভিচার ও সহকৃত এরকম কিছু ছিল, তো এখানে অব্যভিচার ব্যভিচার থাকবে না। সহকৃত নাকি ব্যভিচার ও জ্ঞান ও বিরহ সহকৃত? হ্যাঁ হ্যাঁ, ওইরকম মানে ব্যভিচার জ্ঞান না ব্যভিচার ও থাকলে। জ্ঞান ও বিরহ সহকৃত, হ্যাঁ এইভাবে বলা হয়েছিল। ওই হ্যাঁ। ব্যভিচারের জ্ঞান কিন্তু উপাধির সংখ্যা থাকলে হয়, ঠিক আছে, উপাধির সংখ্যা থাকলে হয়। কি যেন কি ছিল লাইনটা, এক মিনিট একবার দেখে নিই। ব্যভিচার জ্ঞান বিরহ সহকৃত সহচার জ্ঞানস্য ব্যাপ্তিগ্রাহকত্বাৎ। এবার ব্যভিচার জ্ঞান কখনো হয় না উপাধির সংখ্যা থাকলে, উপাধি যদি থাকে না সেক্ষেত্রে ব্যভিচার জ্ঞান হয়ে যায়। কি কেন কিভাবে হয়ে যায় আমরা সেটা এখানে দেখবো। সেই জন্য এইখানে বলা হয়েছে ব্যাপ্তিত্ব অসিদ্ধ হেতুয়াভাস মানে অ্যাকচুয়ালি ব্যাপ্তি অসিদ্ধ, যে হেতুয়াভাসে ব্যাপ্তি অসিদ্ধ। ব্যাপ্তি অসিদ্ধ এটা আমরা কি করে বুঝি না, যদি ওখানে উপাধি মত্তা থেকে যায়, যদি ওখানে উপাধি থেকে যায়, সেই জন্য এই হেতুয়াভাসটা লক্ষণ করা হয়েছে সোপাধিক হেতু ব্যাপ্তিত্ব অসিদ্ধ। সোপাধিক সোপাধিক হেতু ব্যাপ্যত্বা সিদ্ধ। সোপাধিক মানে উপাধিযুক্ত, সোপাধিক মানে উপাধিযুক্ত। উপাধিযুক্ত যে হেতু মানে যে হেতুতে উপাধি রয়েছে সেই হেতুকে আমরা হেতুয়াভাস বলবো। কোন হেতুয়াভাস? ব্যাপ্যত্বা সিদ্ধ হেতুয়াভাস। উপাধিযুক্ত হেতুকে আমরা হেতুয়াভাস বলবো, ব্যাপ্যত্বা সিদ্ধ হেতুয়াভাস। ঠিক আছে, এখন আমাদের কাছে নতুন একটা পদ এসেছে, উপাধি। আগে তো আমরা উপাধিকে জানবো তবে না উপাধি আছে কিনা সেটা বলতে পারবো। এই উপাধি মানে কি দেখুন বলা হচ্ছে, গ্রন্থকার বলছেন, কোথায় গেল, সোপাধিকো হেতু ব্যাপ্যত্বা সিদ্ধ। সোপাধিক হেতু ব্যাপ্যত্বা সিদ্ধ। উপাধি মানে কি? সাধ্য ব্যাপকত্বে সতি সাধনা ব্যাপক উপাধি। উপাধি কাকে বলবো? উপাধি তাকেই বলবো, মানে উপাধি হচ্ছে এমন একটা পদার্থ যে সাধ্যের ব্যাপক হয়, সাধ্য ব্যাপক মানে সাধ্য ব্যাপকত্ব থাকে, আর সাধনের অব্যাপক হয়, সাধন অব্যাপকত্বম থাকবে, সাধনা ব্যাপকত্বম। ঠিক আছে, উপাধি তাকেই বলবো যার মধ্যে সাধ্য ব্যাপকত্বম থাকবে আর সাধনের অব্যাপকত্বম থাকবে। এই দুটো ধর্ম যদি থাকে সেই পদার্থটাকে আমরা উপাধি বলবো। এবার দেখুন ব্যাপকত্ব মানে কি, ব্যাপকত্ব একটা লক্ষণ বলা হয়েছিল। ব্যাপকত্বের একটা তদ্বদনিষ্ঠ অত্যন্ত ভাব অপ্রতিযোগিতা। ঠিক, তদ্বন্নিষ্ঠ অত্যন্তাভাব অপ্রতিযোগিত্বম। তদ্বন্নিষ্ঠ অত্যন্তাভাব অপ্রতিযোগিত্বম। ঠিক, এবার দেখো এই তদ্বন্নিষ্ঠ এটা ইজিক্যাল টু কিন্তু তৎসমানাধিকরণ, এটাও আমরা বলতে পারি। তদ্বন্নিষ্ঠ এটাকে সমান আমরা কি বলতে পারি? তৎসমানাধিকরণ, তৎসমানাধিকরণ। এখন যখন আমরা ব্যাপকত্বম সমান এটা জানি, যখন আমরা বলবো সাধ্য ব্যাপকত্বম, তাহলে এখানে ততের জায়গায় কি বসাতে হবে? সাধ্যকে। হ্যাঁ, সাধ্যকে বসাতে হবে। তাহলে ততের জায়গায় যদি আমরা সাধ্যকে বসাই তাহলে সাধ্য ব্যাপকত্বম সমান কি লিখবো আমরা? সাধ্য সমানাধিকরণ হ্যাঁ অত্যন্ত পুরোটা বলো, সাধ্য সাধ্য সমান। সমানাধিকরণ অত্যন্ত ভাব অপ্রতিযোগিতা। ঠিক, তাহলে সাধ্য ব্যাপকত্বম সমান কি দাঁড়াবে? সাধ্য সমানাধিকরণ অত্যন্তাভাব অপ্রতিযোগিত্বম। দেখো বইতে কি লেখা আছে দেখো, সাধ্য সমানাধিকরণ অত্যন্তাভাব অপ্রতিযোগিত্বম সাধ্য ব্যাপকত্বম। সাধ্য ব্যাপকত্বম শব্দের অর্থ কি না, সাধ্য সমানাধিকরণ অত্যন্তাভাব অপ্রতিযোগিত্বম। তার মানে কি সাধ্য, সাধ্য যে যে অধিকরণে আছে সেই অধিকরণে বর্তমান যে অত্যন্তাভাব, সেই অত্যন্তাভাবের প্রতিযোগী না হওয়া, যে হবে না তাকেই আমরা সাধ্যের ব্যাপক বলবো। ঠিক আছে, তাকেই আমরা সাধ্যের ব্যাপক বলবো। আর এর ঠিক বিপরীত হচ্ছে অব্যাপক।
মানে সাধনের অব্যাপক মানে কি, যে সাধন যেখানে আছে সেই অধিকরণে বর্তমান যে অভাব তার প্রতিযোগী হয়ে গেলে সে আর ব্যাপক হবে না, সে অব্যাপক হয়ে যাবে। তাই জন্য বলা হচ্ছে সাধনবন নিষ্ঠ মানে সাধন সমানাধিকরণ। সাধনবন নিষ্ঠ মানে সাধন সমানাধিকরণ। সাধন বলতে হেতু, ঠিক আছে? তাহলে হেতু সমানাধিকরণ, যে অত্যন্তাভাব, সেই অত্যন্তাভাবের প্রতিযোগিত্ব সমান সাধন অব্যাপকত্ব। সাধন অব্যাপকত্ব, এই দুটো লাইন বোঝা গেল কি? ব্যাপকত্বের ওই লক্ষণটা যদি মাথায় থাকে, এটা বুঝতে কোনো অসুবিধাই হবে না। দেখুন, আমি আরো দরকার হলে আরো খুলে বলছি। আমরা যদি অনুমিতি লিখি এরকম, পর্বত ধূমবান বন্যে, ঠিক আছে? এই অনুমিতিটা সদ অনুমিতি কি অসদ অনুমিতি? অসাধনমিত। কেন, কিভাবে বুঝলে? এখানে বন্যিটা ব্যাপ্য হয়ে গেছে আর দমটা ব্যাপক হয়ে গেছে। ভেবে বলো আবার। ভেবে বলো। সব সব সৎ অনুমতি। স্যার, অসদ পর্বত অনুমিতি তো পক্ষ, শিওর। স্যার এখানে পক্ষ সন্দিগ্ধবান নয় তো? না না, সহজ কথাটাই হচ্ছে না। আমরা বলেছি সদ অনুমিতি হতে গেলে হেতুকে ব্যাপ্য হতে হবে, সাধ্যকে ব্যাপক হতে হবে। এখানে হয়েছে সেটা? না হয়নি। প্রিয়াঙ্কা বলেছে, কিন্তু ঠিক উল্টো কথাটা বলেছে। বন্যিটা ব্যাপক হয়েছে, বন্যি তো এখানে হেতু, বন্যি তো হেতু, হ্যাঁ, ধূম হচ্ছে সাধ্য। সাধ্যকে কি হতে হবে? ব্যাপক হতে হবে, ব্যাপক। হেতুকে ব্যাপ্য হতে হবে। কিন্তু এইখানে হেতুটাই ব্যাপক হয়ে গেছে, সাধ্যটা ব্যাপ্য হয়ে গেছে, অতএব এটা অসদ অনুমিতি। ঠিক আছে, অসদ অনুমিতি তো হলো। এখন এই অনুমিতিতে না ব্যাপ্যত্ব আর সিদ্ধ হেতু আবার আছে। কিভাবে আছে না, কারণ এখানে উপাধি রয়েছে। উপাধিটা কি না, এইখানে আর্দ্রেন্ধন সংযোগ হচ্ছে উপাধি। আর্দ্রেন্ধন সংযোগ, এটা হচ্ছে উপাধি। ইন্ধন মানে কি? ইন্ধন জ্বালানি। মানে জ্বালানি। জ্বালানি। আর্দ্র মানে ভেজা, ভেজা জ্বালানির সংযোগ। আমরা জানি আগুন থেকে ধোঁয়া তখনই হয় যখন সেখানে ভেজা জ্বালানির সংযোগ থাকে, তখনই ধোঁয়া হয়। ঠিক আছে, তো এই যে অনুমিতি, এখানে আর্দ্রেন্ধন সংযোগ উপাধি রয়েছে। কিভাবে না, উপাধির লক্ষণটা যাচ্ছে কিনা আমরা দেখবো। উপাধির লক্ষণ কি, কি বলা হলো? সাধ্যের সাধ্য ব্যাপকত্ব সত্যি সাধন অব্যাপকত্ব। যে সাধ্যের ব্যাপক হয় এবং সাধনের অব্যাপক হয়। এখানে সাধ্যটা কি, এই অনুমিতিতে সাধ্য কি? ধূম। এবার ধূমের ব্যাপক আর্দ্রেন্ধন সংযোগ হয় কিনা এটা বুঝতে গেলে আমাকে কি লিখতে হবে? আমি বলতে চাইছি ধূমের ব্যাপক আর্দ্রেন্ধন সংযোগ, এটা লিখতে গেলে আমাকে কি লিখতে হবে? আকারটা কেমন হবে? ধূম সমানাধিকরণ অত্যন্তভাবে অপ্রতিযোগিত্ব। হ্যাঁ, ধূম সমানাধিকরণ অত্যন্তাভাব অপ্রতিযোগিতা, এটা আমরা পরে আসছি। তার আগে আমরা আগে সহজ যেটা শিখেছি সেইটা বলুন, যে এক্স হচ্ছে ওয়াই এর ব্যাপক, এটা লিখতে গেলে আমাকে কি লিখতে হয়, এর অভিনয়টা কেমন ভাবে করাতে হয়? যত্র যত্র আর্দ্রেন্ধন সংযোগ তত্র তত্র ধূম। তুমি খালি উল্টো কথা বলছো। না, যত্র যত্র ধূম তত্র তত্র আর্দ্রেন্ধন সংযোগ। হ্যাঁ, যত্র যত্র ধূমঃ, যত্র যত্র ধূমঃ তত্র তত্র আর্দ্রেন্ধন সংযোগঃ। যথা মহানসাদি। মহানসাদি, যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে আর্দ্রেন্ধন সংযোগ থাকে, এর কোনো ব্যভিচার নেই। ঠিক আছে, এখানে ধূম হয়ে গেল ব্যাপ্য, আর্দ্রেন্ধন সংযোগ হয়ে গেল তার ব্যাপক, তার ব্যাপক। এইটা আমাদের সহজ ভাষায় আমরা শিখেছি। এবার এইটা ন্যায়ের পরিভাষাতে আমরা লিখলে কি লিখবো, যে ধূম সমানাধিকরণ অত্যন্তাভাবা প্রতিযোগী আর্দ্রেন্ধন সংযোগ। হ্যাঁ, তাই তো, এটা সমান
ধূম সমানাধিকরণ অত্যন্তাভাব অপ্রতিযোগী। আর্দ্রেন্ধন সংযোগ। এই যে আগের যে বাক্যটা লিখেছি আর এই যে বাক্যটা লিখলাম, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোর অর্থ সেম, শুধু ন্যায়ের ভাষাতে এটা লেখা হয়েছে। ধূম সমানাধিকরণ অত্যন্তা ভাবা প্রতিযোগী আর্দ্রেন্ধন সংযোগ। এটা এটা যদি আমরা মেলাই কি হবে? ধূম সমানাধিকরণ মানে ধূম যে অধিকরণে আছে, ধূম আছে এমন অধিকরণের কথা বলা হোক। কোন অধিকরণে ধূম থাকে? মহানস গোষ্ঠীচর। মহানসাদিতে। মহানসাদি। আচ্ছা, মহানসাদিতে বর্তমান অত্যন্তাভাব। আমরা আগে আমরা দেখি আর্দ্রেন্ধন সংযোগের অভাব কি পাবো মহানসাদিতে? না। পাবো না। তাহলে অন্য কিছুর অভাব পাবো, ব্যাস এখানেই আমাদের শেষ। অন্য কিছুর অভাব পাবো মানে ঘটাদির অভাব ধরি, ঘটাদি অভাব। সেই অভাবের প্রতিযোগী কে হবে? ঘট। আর আর্দ্রেন্ধন সংযোগ সেই অভাবের ক্ষেত্রে কি হবে? অপ্রতিযোগী। অপ্রতিযোগী। বেশ, হয়ে গেল। তাহলে ধূম সমানাধিক মানে ধূম যে অধিকরণে আছে সেই অধিকরণে বর্তমান অত্যন্তাভাব, ধূম সমানাধিকরণ অত্যন্তাভাব, সেই অত্যন্তাভাবের অপ্রতিযোগী হলো কে? আর্দ্রেন্ধন সংযোগ। অতএব আর্দ্রেন্ধন সংযোগ হলো ধূমের ব্যাপক, সাধ্যের ব্যাপক। দেখো এই অনুমিতিতে ধূম হয়েছে সাধ্য, ধূমের ব্যাপক হয়ে গেল আর্দ্রেন্ধন সংযোগ। ঠিক আছে, তাহলে আর্দ্রেন্ধন সংযোগের মধ্যে কি থাকলো? সাধ্য ব্যাপকত্ব থাকলো। থাকলো কিনা? এই অংশটুকু বোঝা যায়নি এমন কেউ আছেন? আবার কি বলবো একবার? ঠিক আছে, তাহলে আর্দ্রেন্ধন সংযোগের মধ্যে সাধ্য ব্যাপকত্ব রয়েছে। উপাধি হতে গেলে আরো একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। কোন ক্রাইটেরিয়া? আর একটা কি বৈশিষ্ট্য? সাধনের অব্যাপক। মানে সাধনের ব্যাপক নয় সে। ব্যাপক নয় মানে কি? যে যেখানে যেখানে সাধন সেখানে সেখানেই সে আছে এমন নয়, তাই না? এখানে সাধন বলতে কি, এই অনুমিতিতে সাধনটা কি রয়েছে? বন্যী। তাহলে যত্র যত্র বন্যিঃ তত্র তত্র আর্দ্রেন্ধন সংযোগঃ। এইটা যদি আমরা বলি তাহলে কি দাঁড়াবে? যে আর্দ্রেন্ধন সংযোগ হচ্ছে বন্যির ব্যাপক, ব্যাপক। তাই তো? হ্যাঁ, কিন্তু আমরা বলছি ইতি ন, যেখানে যেখানে বন্যি সেখানে সেখানে আর্দ্রেন্ধন সংযোগ থাকে এরকম নাও হতে পারে। যেমন যথা অয়গোলক। অয়গোলকম, যথা অয়গোলকম। অয়গোলকে বন্যি রয়েছে কিন্তু আর্দ্রেন্ধন সংযোগ নেই। তাহলে আর্দ্রেন্ধন সংযোগ কি বন্যির ব্যাপক হলো? না, না। অব্যাপক হলো। ব্যাপক যদি না হয় সে কি হবে? অব্যাপক হবে। তাহলে আর্দ্রেন্ধন সংযোগ কি হলো? সাধনের বা হেতুর অব্যাপক, হেতুর অব্যাপক। এখন এইটাকে আমরা ন্যায়ের ভাষায় কি লিখি? অব্যাপক কথাটাকে কি লেখা হয়েছে? তদ্বন্নিষ্ঠ অত্যন্তাভাব প্রতিযোগিত্ব, তাই তো? তদ্বন্নিষ্ঠ অত্যন্তাভাব প্রতিযোগিত্ব, তদ্বন্নিষ্ঠ অত্যন্তাভাব প্রতিযোগিত্ব, এটাকে অব্যাপকত্বম বলে। এটাকে আমরা মিলিয়ে নিই। এখানে তদ বলতে আমরা কাকে ধরবো? বন্যী। বন্যিকে। এবার বন্যি মত মানে বন্যি আছে এমন উদাহরণ আমরা হচ্ছে অয়গোলক। ঠিক আছে, অয়গোলক। তদ্বৎ নিষ্ঠ, তন্নিষ্ঠ অত্যন্তাভাব, সেই অয়গোলকে আছে অত্যন্তাভাব। কার অত্যন্তাভাব পেতে পারি আমরা? আর্দ্রেন্ধন সংযোগের অত্যন্তাভাব পাবো কি পাবো না? হ্যাঁ, পাবো। তাহলে আর্দ্রেন্ধন সংযোগ অত্যন্তাভাব, আর্দ্রেন্ধন সংযোগ অত্যন্তাভাব। ঠিক আছে, অত্যন্তাভাব পেলাম। সেই অত্যন্তাভাবের প্রতিযোগী কে হবে? আর্দ্রেন্ধন সংযোগ। আর্দ্রেন্ধন সংযোগ। তাহলে তদ্বন্নিষ্ঠ অত্যন্তাভাবের প্রতিযোগী হলো কিনা আর্দ্রেন্ধন সংযোগ? হ্যাঁ, হলো। তাহলে আর্দ্রেন্ধন সংযোগ কি হলো? বন্যির অব্যাপক হলো, সাধনের অব্যাপক হলো। এইবার দেখুন
আর্দ্রেন্দ্রন সংযোগের মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে সাধ্য ব্যাপকত্ব। এখানে সাধ্য মানে, এই অনুমিতিতে সাধ্য মানে কে? ধূম। ধূম। আর সাধন অব্যাপকত্ব। সাধন অব্যাপকত্ব, এখানে সাধন মানে বন্যী। এই আর্দ্রেন্দ্রন সংযোগটা কে বলো? সংহিতা। হ্যাঁ, ভুল করে। এই সাধনা ব্যাপকত্ব, তাহলে আর্দ্রেন্দ্রন সংযোগের মধ্যে এই দুটো বৈশিষ্ট্যই আছে। দুটো বৈশিষ্ট্যই আছে মানে এটা তাহলে কি? এটা কি হলো? এটা সমান কি? উপাধি। উপাধি। এটা সমান উপাধি। এই উপাধি যুক্ত হওয়ার কারণে, উক্ত যে অনুমিতি, কি অনুমিতি? শরীরটা কি? পর্বত ধূমবান বন্যে, এই যে অনুমিতি, এখানে হেতুটা আসলে হেতু আভাস হয়ে গেল। কি হেতু আভাস হলো? ব্যাপ্যতা সিদ্ধ। ব্যাপ্যত্বা সিদ্ধ হেতু আভাস হলো। ব্যাপ্যত্বা সিদ্ধ হেতু। ঠিক আছে? ব্যাপ্যত্বা সিদ্ধ হেতু আভাস হয়ে গেল। তাহলে উপাধি যুক্ত যদি হয়ে যায়, হেতু যদি উপাধি বিশিষ্ট হয়ে যায়, কোন অনুমিতিতে হেতু যদি উপাধি বিশিষ্ট হয়ে যায়, তাহলে সেই হেতুটা হেতু না থেকে হেতু আভাস হয়ে যাবে। ঠিক আছে? কেন? কারণ আমরা যদি এই বন্যির আগে ওই উপাধিটাকে বিশেষণ হিসেবে যোগ করে দিই না, তাহলে এই অনুমিতিটা ঠিক হয়ে যাবে। মানে পর্বত ধূমবান আর্দ্রেন্দ্রন সংযুক্ত বন্যে, যদি এইরকম লিখি তাহলে এই অনুমিতিটা সদনুমিতি হয়ে যাবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে যেটা উপাধি হয়, সেই উপাধিটাকে যদি আমরা হেতুতে বিশেষণ করে দিই, তাহলে কিন্তু ওই অনুমিতিটা সদ অনুমিতি হয়ে যায়। কারণ যেখানে যেখানে আর্দ্রেন্দ্রন সংযুক্ত বন্যী, সেখানে সেখানে ধূম থাকবেই। ঠিক আছে? এই পর্বত ধূমবান আর্দ্রেন্দ্রন সংযুক্ত বললে, এরকম বললে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। বোঝা গেল কি? ব্যাপত্ব সিদ্ধ হেতু আভাস কারো কনফিউশন আছে? দেখুন বইটা পড়ে নিয়ে তাহলে। सोपाधिको हेतु व्याप्यत्वा सिद्धः साध्य व्यापकत्वे सति साधना व्यापक उपाधि। সাধ্যের ব্যাপক এবং সাধনের অব্যাপক যে, সে হচ্ছে উপাধি। সাধ্য সমানাধিকরণ অত্যন্তাভাবা প্রতিযোগিত্বম সাধ্য ব্যাপকত্বম। সাধ্য সমানাধিকরণ অত্যন্তাভাবের অপ্রতিযোগী যে সাধ্য ব্যাপক, আর সাধন বন্নিষ্ঠ অত্যন্তাভাবের প্রতিযোগিত্বম যে সাধন অব্যাপকত্বম। পর্বত ধূমবান বন্যে ইত্যত্র আর্দ্রেন্দ্রন সংযোগ উপাধি। এখানে আর্দ্রেন্দ্রন সংযোগ হচ্ছে উপাধি। यत्र धूमः तत्र आर्द्रेन्धन संयोग इति साध्य व्यापकता। साध्य व्यापकता এইভাবে থাকলো। আর यत्र বন্যিः तत्र आर्द्रेन्धन संयोग इति न इति नास्ति। অয়গোলকে আর্দ্রেন্ধন সংযোগ অভাবা, যেহেতু অয়গোলকে আর্দ্রেন্ধন সংযোগ নেই, অতএব যেখানে বন্যি সেখানে আর্দ্রেন্ধন সংযোগ, এইটাও সম্ভব নয়। অতএব বন্যির অব্যাপক হয়ে গেল আর্দ্রেন্ধন সংযোগ। एवं साध्य व्यापकत्वे सति साधन अव्यापकत्वात् आर्द्रेन्धन संयोग उपाधि। साध्य व्यापकत्वे सति साधन अव्यापकत्व बशत आर्द्रेन्धन संयोग হয়ে গেল উপাধি। আর সোপাধিকত্বাৎ, উপাধি বিশিষ্ট হয়ে যাওয়ার কারণে বন্যিমত্বম মানে বন্যির রূপ যে হেতু, সেটা ব্যাপ্যত্বা সিদ্ধম, সেটা ব্যাপ্যত্বা সিদ্ধ হেত্বাভাস। ব্যাপ্যত্বা সিদ্ধ হেত্বাভাস। ঠিক আছে? হয়েছে? কারো কোনো কনফিউশন আছে? স্যার, হ্যাঁ, পর্বত ধূমবান আর্দ্রেন্দ্রন সংযুক্ত বন্যে হে, এটা সদহেতু হতে গেলে কি মানে কি করতে হবে বলেছিলেন? দেখুন, আর আমরা যদি অনুমিতিটাকে এরকম লিখি, পর্বত ধূমবান আর্দ্রেন্ধন সংযুক্ত বন্যে, যদি আমরা এরকম লিখি অনুমিতিটাকে, অনুমিতিটা সদ অনুমিতি হয়ে যাবে। কেন? কারণ এখানে ব্যাপ্তি আমরা পেয়ে যাব, তাই না? ব্যাপ্তিটা কি হবে? এখানে অন্যায় ব্যাপ্তি কেমন হবে? यत्र यत्र आर्द्रेन्धन संयुक्त बने हैं
তত্র 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 ধূমः। ধূমः। ব্যাস, যেখানে যেখানে আর্দ্রেন্ধন সংযুক্ত বহ্নি সেখানে সেখানে ধূম। জগতের কোথাও এর ব্যভিচার নেই। যেখানে আমরা এমনি দেখতে পাচ্ছিলাম যে অয়গোলকে বহ্নি রয়েছে কিন্তু ধূম নেই, কিন্তু অয়গোলকে শুধু বহ্নি থাকলেও সেটা আর্দ্রেন্ধন সংযুক্ত বহ্নি তো নয়। ঠিক আছে, জগতে এমন কোনো জায়গা নেই যেখানে আর্দ্রেন্ধন সংযুক্ত বহ্নি আছে অথচ ধূম নেই, এমন কোনো জায়গা নেই। ঠিক আছে, অতএব এই অনুমিতিটা সদনুমিতি হয়ে যায়। মানে উপাধিটাকে যদি আমরা হেতুতে যুক্ত করে দিই, যেটা উপাধি হচ্ছিল সেই স্যার এই উপাধি, কথাটাই আমি জানতে চাইছিলাম যে উপাধিটাকে যদি আমরা হ্যাঁ, যুক্ত করে দিই তাহলে সেটা সৎ অনুমিতি হয়ে যাবে, তাই সদনুমিতি হয়ে যায়। হ্যাঁ, এই কথাটাই সেই আমি জানতে। আচ্ছা, ঠিক। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এটাতে? দীপিকাতে না এটা নিয়ে একটা এক্সট্রা কথা রয়েছে। কি কথা? দেখুন, আহ এই এই- এর যে দীপিকা, এখানে তো হয়তো আছে লক্ষণ রয়েছে। এই একটু এদিকে আসুন। উপাধি চতুর্বিধ, এই যে উপাধি বলা হলো না, এই উপাধি 4 প্রকার। এই উপাধি 4 প্রকার আমরা বলে নিই ছোট করে, কারণ একই প্রসঙ্গে চলছে তো এটা, বলে নিই। কেবল সাধ্য ব্যাপক, পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, সাধনাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, আর উদাসীন ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক। এই 4 প্রকারের উপাধি হয়। ঠিক আছে, এই 4 প্রকারের উপাধি হয়। এই যে প্রথমটা কি, কেবল সাধ্য ব্যাপক, মানে সাধ্যটা যে রূপে আছে সেই রূপে যদি সাধ্যের ব্যাপক হয় তাহলে কেবল সাধ্য ব্যাপক। পর্বত ধূমবান বন্যে, এইখানে আর্দ্রেন্ধন সংযোগ উপাধি। ধূম, ধূম স্বরূপত থাকলে সেই ধূমের ব্যাপক হয়ে যায় আর্দ্রেন্ধন সংযোগ। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে আর্দ্রেন্ধন সংযোগ। এই কথাটা বলতে আমাদের কোনো দ্বিধা হয় না, কারণ এর কোনো ব্যভিচার নেই। তাই ওটা কেবল সাধ্যের ব্যাপক, মানে সাধ্যের মধ্যে কোনো বিশেষণ যোগ করতে হবে তবে ওই সাধ্যের ব্যাপক হবে এমন নয়। সাধ্যটা যেমন আছে অ্যাজ ইট ইজ ওই রূপ সাধ্যেরই ব্যাপক হয়ে যায় আর্দ্রেন্ধন সংযোগ। তাই এটা কেবল সাধ্য ব্যাপক হবে। আমরা এতক্ষণ ধরে যে উপাধিটার কথা পড়লাম সেটা কেবল সাধ্য ব্যাপক হবে। তারপরে একটা আছে পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক। এটা কেমন আমরা দেখি। পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, মানে যেখানে উপাধিটা কেবল সাধ্যের ব্যাপক হয় না। আমরা জানি উপাধিকে সাধ্যের ব্যাপক হতে হয়, সাধ্যের ব্যাপক হতেই হবে, কিন্তু যখন কোন অনুমিতিতে উপাধিটা ওই সাধ্যটা যে রূপে আছে সেই রূপেই সাধ্যের ব্যাপক না হয়ে ওই সাধ্যের সহিত কিছু একটা বিশেষণ যুক্ত করে তার ব্যাপক যদি হয়, তখন তাকে আমরা অন্য ধরনের কিছু বলবো। তখন কি বলবো সেটা আমরা দেখি। এবার একটা উদাহরণ দেওয়া রয়েছে, কি এটা অনুমিতি বলা হয়েছে। অনুমিতিটা কি, বায়ু প্রত্যক্ষ প্রত্যক্ষ স্পর্শাশ্রয়ত্বাৎ। বায়ু প্রত্যক্ষ প্রত্যক্ষ স্পর্শাশ্রয়ত্বাৎ। বায়ু হচ্ছে প্রত্যক্ষ, কেন? মানে বায়ু প্রত্যক্ষযোগ্য, কারণ তার মধ্যে প্রত্যক্ষযোগ্য স্পর্শ রয়েছে, মানে প্রত্যক্ষযোগ্য স্পর্শের সে আশ্রয়। এই অনুমিতিতে পক্ষ কি? বায়ু। সাধ্য প্রত্যক্ষ। আর হেতু প্রত্যক্ষ স্পর্শ প্রত্যক্ষ স্পর্শাশ্রয়ত্বম। প্রত্যক্ষ স্পর্শাশ্রয়ত্বম। ঠিক আছে, দেখুন এই জিনিসটা আমরা আগে পড়েছি। ওই বায়ুর সিদ্ধির সময় স্পর্শানুমেয় বায়ু, প্রাচীনরা এই কথা বলেছেন। তার উত্তরে নব্যরা বলেছেন যে না, বায়ুরও প্রত্যক্ষ করা যায়। সেইখানেতে এই প্রসঙ্গটা আমরা পড়েছিলাম। যাই হোক, তো প্রাচীনরা এই অনুমিতিতে একটা উপাধি আশঙ্কা করেছে। কি উপাধিটা কি না, দেখুন উপাধি হচ্ছে উদ্ভূত রূপবত্তম। উদ্ভূত রূপবত্তম, উদ্ভূত রূপবত্তম। আমাদের কাছে এটা ফিক্সড কি,
যে এই অনুমিতিতে একটা উপাধি রয়েছে, কি? উদ্ভূত রূপবত্ত। এবার উদ্ভূত রূপবত্তকে যদি এই অনুমিতিতে উপাধি হতে হয়, তাহলে তার মধ্যে কি কি কোন দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে? সাধ্য ব্যাপকত্ব আর সাধন অব্যাপকত্ব। হ্যাঁ, এখানে সাধ্য ব্যাপকত্ব বলতে কি? এখানে সাধ্য বলতে প্রত্যক্ষের ব্যাপক হবে সাধ্য, আর সাধনের প্রত্যক্ষের ব্যাপক হবে না প্রত্যেক সত্যের ব্যাপক হবে? প্রত্যক্ষ সত্যের ব্যাপক। ব্যাস ওইটুকুই আমাদের এখন থাক, বাকি তো তেমনি হয়েই যাবে। প্রত্যেক সত্যের ব্যাপক হতে হবে। তার মানে যত্র যত্র প্রত্যেক সত্ত্বম, যত্র যত্র প্রত্যেক সত্ত্বম, তত্র তত্র উদ্ভূত রূপবত্ত। রূপবত্তম। এইটা হতে হবে, তাই তো? এইটা হতে হবে, মানে একে এই উদ্ভূত রূপবত্তমকে উপাধি হতে গেলে এইটা তো হতেই হবে, সাধ্যের ব্যাপক তো হতেই হবে। কিন্তু এটা কি হয় চিন্তা করে দেখুন তো, যেখানে যেখানেই প্রত্যক্ষ সত্য সেখানে সেখানেই উদ্ভূত রূপবত্ত। দেখুন ঘটে প্রত্যক্ষ সত্য আছে, হ্যাঁ আছে। ঘটে উদ্ভূত রূপবত্ত আছে। আছে। উদ্ভূত রূপবত্ত মানে কি? না, উদ্ভূত রূপবত্ত নেই। নেই। এই একটু ঘুরিয়ে প্রশ্ন করলেই ব্যাস, উদ্ভূত রূপবত্ত নেই ঘটে। না, আছে। উদ্ভূত রূপবত্ত আছে কিন্তু ইন্দ্রিয়তে নেই। ইন্দ্রিয়ের ইন্দ্রিয় কথা ছাড়ো, ঘটের প্রত্যক্ষ সত্য আছে কি নেই? আছে। ঘটের মধ্যে উদ্ভূত রূপবত্ত আছে। উদ্ভূত রূপবত্ত মানে কি? ইন্দ্রিয় গ্রাহ্য। প্রত্যক্ষযোগ্য রূপ। প্রত্যক্ষ হ্যাঁ, ইন্দ্রিয় গ্রাহ্যত্ব বা প্রত্যক্ষ যোগ্যত্ব, তাকে উদ্ভূত বলা হয়। উদ্ভূত মানে যেটা প্রত্যক্ষ, যাকে প্রত্যক্ষ করা যায়, ইন্দ্রিয়ের দ্বারা যেটা গ্রাহ্য। যাক, বহির ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য, সরি শুধু ইন্দ্রিয়ের বললে হবে না, বহির ইন্দ্রিয়ের দ্বারা যেটা গ্রাহ্য। ঠিক আছে। এইবার পটের প্রত্যক্ষ হয়, হ্যাঁ হয়। উদ্ভূত রূপ আছে। হ্যাঁ হ্যাঁ আছে। জলের প্রত্যক্ষ হয়, হ্যাঁ জলের উদ্ভূত রূপ আছে। হ্যাঁ আছে। কোন রূপ আছে? অভাস্বর শুক্ল। অবশ্য শুদ্ধ। তাহলে আমরা যা দেখছি সবেতেই তো, আমরা যা দেখছি সবেতেই তো প্রত্যক্ষত্ব আছে, উদ্ভূত রূপবত্ত, মানে যেখানে যেখানে প্রত্যক্ষত্ব আছে সেখানে সেখানে উদ্ভূত রূপবত্ত আছে। তাহলে তো ঠিক হওয়ার কথা, এই কথাটা ঠিক হওয়ার কথা। কোন জায়গায় ব্যভিচার মাথায় আসছে কি? বায়ুতে নেই। বায়ু তো এখানে এখন কি বলবো, পক্ষ ধরেছে বলে। হ্যাঁ পক্ষ ধরেছি, মানে এইটা হচ্ছে আমাদের এখন বিবাদাস্পদ জায়গা। বায়ুটা হচ্ছে বিবাদাস্পদ জায়গা, তাকে এখন ছেড়ে দিতে হবে। বায়ু ছাড়া অন্য কিছু দেখুন। দেখুন আত্মার প্রত্যক্ষ আত্মার হয়। হ্যাঁ, বল বল আমার পঙ্কজ। প্রত্যক্ষ হয় কিন্তু সেখানে উদ্ভূত রূপ থাকে না। হ্যাঁ, তাহলে আত্মাতে প্রত্যক্ষত্ব আছে, অথচ আত্মাতে উদ্ভূত রূপবত্ত নেই। তাহলে তো এই বাক্যটাকে আমরা বলতে পারবো না, তাই না? অথচ ওনারা বলছেন যে এখানে উদ্ভূত রূপবত্ত হচ্ছে উপাধি। উপাধি হতে গেলে তাকে সাধ্যের ব্যাপক তো হতেই হবে। অথচ যেখানে যেখানে প্রত্যক্ষ সত্য সেখানে সেখানে উদ্ভূত রূপবত্ত, এই কথাটা আমরা বলতে পারবো না, কারণ আত্মাতে বেবিচার হয়ে যাবে। সেই জন্য এখানে সাধ্যের মধ্যে একটা বিশেষণ দিতে হবে। কি বিশেষণ? না, বহির্দ্রব্যত্ব আবচ্ছিন্ন প্রত্যক্ষত্বম। শুধু প্রত্যক্ষত্বম না বলে বহির্দ্রব্যত্ব আবচ্ছিন্ন, বহির্দ্রব্যত্ব আবচ্ছিন্ন প্রত্যক্ষত্বম। দেখুন আত্মা কিরকম দ্রব্য, মানে আত্মার প্রত্যক্ষ কোন ইন্দ্রিয়ের দ্বারা হয়? মনের দ্বারা মানুষ মনের প্রত্যক্ষ দ্বারা। হয়। তাহলে সেটা আন্তর, অন্তরিন্দ্রিয়। হ্যাঁ আন্তর দ্রব্য বা অন্তর ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায়, তাই সেটাকে বাদ দিতে হবে। এখানে প্রত্যক্ষত্ব বলতে বলা হচ্ছে বহির্দ্রব্য, যে দ্রব্যগুলোকে বহিরিন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা হয় সেই দ্রব্যের প্রত্যক্ষত্বের কথা বলা হচ্ছে। সেই রকম প্রত্যক্ষত্ব যেখানে যেখানে আছে সেখানে সেখানেই কিন্তু উদ্ভূত রূপবত্ত আছে, এর কোনো অন্যথা হয় না। তাহলে এই প্রত্যক্ষত্বকে, এখানে সাধ্যকে একটা বিশেষণের দ্বারা বিশেষিত করে দিলেই তাহলে কিন্তু এই বাক্যটা ঠিক হয়ে যাবে। মানে উদ্ভূত রূপবত্তটা এই প্রত্যক্ষত্বের ব্যাপক হয়ে যাবে। সেই বিশেষণটা কি? না বহির্দ্রব্যত্ব আবচ্ছিন্নত, অথবা বহিরিন্দ্রিয়ের জন্য প্রত্যক্ষ। বইতে কি বলা রয়েছে, অনেক রকমের বলা যায়।
এখানে বহির্দ্রব্যত্ব আবচ্ছিন্ন প্রত্যেক সত্যম বলা রয়েছে, বহির্দ্রব্যত্ব আবচ্ছিন্ন। তো এখন এই যে বহির্দ্রব্যত্ব, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিলাম বলছেন, দেখুন এখানে বিবাদাস্পদ জায়গাটা কি? বিবাদাস্পদ জায়গাটা হচ্ছে বায়ু। বায়ুটা কেমন দ্রব্য? আন্তরদ্রব্য না বহির্দ্রব্য? বহির্দ্রব্য। বহির্দ্রব্য। তাহলে এখানে যে যদি প্রত্যক্ষ হয়, এই প্রত্যক্ষটা কেমন হবে? বহির্দ্রব্যত্ব আবচ্ছিন্ন প্রত্যক্ষ হবে, তাই তো? হ্যাঁ। অতএব এই পক্ষ ধর্ম মানে পক্ষের মধ্যে আছে যে বহির্দ্রব্যত্ব, তাকে নিয়ে আসো, সেইটাকে এখানে যোগ করো। এই প্রত্যক্ষত্বের মধ্যে একটা বিশেষণ যোগ করলাম আমরা, কি? অবচ্ছিন্ন মানে বিশিষ্ট। এখানে অবচ্ছিন্ন মানে বিশিষ্ট। বহির্দ্রব্যত্ব, এই বহির্দ্রব্যত্ব ধর্মটা কার ধর্ম? এখানে এই বায়ুর ধর্ম। বায়ুটা কি? পক্ষ। অতএব এখানে কেমন সাধ্যের ব্যাপক হলো উদ্ভূত রূপবত্তটা? পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্যের ব্যাপক হলো। পক্ষ ধর্ম বহির্দ্রব্যত্ব তদ অবচ্ছিন্ন মানে তদ বিশিষ্ট যে প্রত্যক্ষত্ব, তার ব্যাপক হলো উদ্ভূত রূপবত্ত। অতএব এখানে উপাধিটা কেমন না, কেবল সাধ্যের ব্যাপক নয়, পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্যের ব্যাপক। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? পঙ্কজ? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, বেশ। তাহলে এটা হয়ে গেল, 2 নম্বরটা হয়ে গেল। 3 নম্বরে কি আছে? সাধনাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক। সাধনাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক মানে সাধনের দ্বারা বিশিষ্ট যে সাধ্য, সেই রূপ সাধ্যের ব্যাপক। তার উদাহরণ কি দিয়েছেন? প্রধ্বংস বিনাশী জন্যত্বাৎ প্রভাবত্বম উপাধি। এটা কি? সাধনাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক। সাধনা অবচ্ছিন্ন সাধ্য ব্যাপক। উদাহরণ কি আছে? প্রধ্বংস বিনাশী জন্যত্বাৎ। এর মানে কি? প্রধ্বংসাভাব, প্রধ্বংসাভাব বিনাশী। বিনাশ কি মানে যাকে বিনাশ করা যায়। হেতু কি? জন্যত্বম, যেহেতু সেটা জন্য। প্রধ্বংসাভাব যেহেতু জন্য হয়েছে, অতএব সেটা বিনাশী মানে তাকে তার বিনাশ করা যাবে। এখানে পক্ষ হচ্ছে প্রধ্বংস মানে প্রধ্বংসা ভাব, সাধ্য কি? বিনাশ। বিনাশ, বিনাশিত্ব বা বিনাশ। আর হেতু জন্যত্ব। জন্যত্ব। হেতু হচ্ছে জন্যত্ব। বলছেন গ্রন্থকার যে এখানে উপাধি রয়েছে। কি উপাধি? না ভাবোত্তম। দেখুন এটা ভেবে দেখুন যে এটা কিন্তু অনুমিতিটা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ প্রধ্বংসা ভাব, তার কি আবার বিনাশ ঘটে? না। কারণ আমরা প্রধ্বংসা ভাবের লক্ষণ কি পড়েছি? সাদি, তারপর অনন্তঃ। অনন্তঃ। যার আদি আছে, যার উৎপত্তি আছে, কিন্তু অন্ত নেই মানে ধ্বংস নেই। আর ধ্বংসের আবার ধ্বংস হয় না, ধ্বংসের আবার ধ্বংস হয় না। অতএব প্রধ্বংস বিনাশী, এটা এটা ভুল, ঠিক আছে? কিন্তু এইটা তখন ঠিক হতে পারে কখন না, মানে যত্র যত্র জন্যত্বম তত্র তত্র বিনাশিত্বম। এই ব্যক্তিটা কি আমাদের হতে পারে কখনো? যত্র যত্র জন্যত্বম তত্র তত্র বিনাশিত্বম, এই ব্যক্তিটা হতে পারে না। কারণ কি? কারণ প্রধ্বংসা ভাবের মধ্যেই কি নেই? বিনাশিত্ব নেই। অতএব তাকে কিন্তু তাকে পক্ষ করে এখানে এই অনুমতিটা করা হয়েছে। এই অনুমতিটাকে সৎ হতে গেলে এখানে একটা উপাধিকে যোগ করতে হবে। উপাধিটা কি? দেখুন গ্রন্থকার কি বলছেন, উপাধিটা হচ্ছে ভাবত্বম। কেমন ভাবত্ব? জন্যত্বাবচ্ছিন্ন অনিত্যত্ব ব্যাপকম ভাবত্বম। এখন দেখুন উপাধি কি হচ্ছে? ভাবত্ব। ভাবত্বম যদি উপাধি হয় তাকে কি হতে হবে? সাধ্যের প্রথম প্রথম ক্রাইটেরিয়া কি? সাধ্য ব্যাপক হতে হবে। সাধ্যের ব্যাপক হতে হবে। এখানে সাধ্য কি?
বিনাশ। বিনাশ বা বিনাশিত্ব। তাহলে যত্র যত্র বিনাশিত্বম, যত্র যত্র বিনাশিত্বম তত্র তত্র ভাবত্বম। এটা হতে হবে, তাই তো? এটা হতে হবে কিনা? সাধ্য ব্যাপক হতে গেলে এই কথাটাকে ঠিক হতে হবে কি হবে না? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক। কিন্তু এই কথাটা কি ঠিক? না, প্রত্যংশ ভাবে যাবে না তো। প্রধ্বংসা ভাবে যাবে ভাবত্ব না? কি করে? প্রধ্বংসা ভাবে বিনাশিত্ব থাকে কি? না। তাহলে দেখুন, যেখানে যেখানে বিনাশিত্ব সেখানে সেখানে ভাবত্ব, এই কথাটা বলা হয়েছে। তো প্রধ্বংসা ভাবে বিনাশিত্ব নেই, ভাবত্ব নেই, কোনো অসুবিধে নেই। এমন কোন পদার্থ জগতে আছে কি যেখানে বিনাশিত্ব আছে কিন্তু ভাবত্ব নেই? এমন কোন পদার্থ আছে কি? চিন্তা করে বলুন। প্রাগভাব। হ্যাঁ, প্রাগভাব, ঠিক। প্রাগভাব, প্রাগভাবের বিনাশিত্ব আছে, তাই না? প্রাগভাব বিনাশিত। সাদি, হ্যাঁ। অনন্ত। অনাদি, অনাদি অনন্ত। শান্ত, অনাদি শান্ত। প্রাগভাবের আদি নেই, কিন্তু সেটা শান্ত, সেটা বিনাশী। মানে শান্ত মানে যে অন্ত হয়, যেটা বিনাশী। ঠিক আছে? তাহলে প্রাগভাবে বিনাশিত্ব আছে, কিন্তু প্রাগভাবের মধ্যে ভাবত্ব আছে কি? না। না, নেই। কারণ সেটা ভাব পদার্থ নয়, এটা অভাব পদার্থ, তাই তো? তাহলে এই কথাটা ঠিক হলো কি, যতটা যতটা বিনাশিত্বম ততটা ততটা ভাবত্বম? না, ঠিক নয়। ঠিক হলো না। কেন? কারণ প্রাগভাবে বেভিচার হয়ে গেল, প্রাগভাবে বেভিচার হয়ে গেল। ঠিক আছে? কিন্তু বলেছেন এখানে ভাবত্ব হচ্ছে উপাধি, উপাধি হতে গেলে এই কথাটাকে ঠিক হতে হবে। তো এই কথাটাকে ঠিক হতে গেলে এখানে একটা বিশেষণ যুক্ত হতে হবে। কি বিশেষণ? যে দেখুন এখানে কি বলছেন, জন্যত্বাবচ্ছিন্ন অনিত্যত্ব ব্যাপকম ভাব, ব্যাপকম ভাবত্বম। জন্যত্ব দেখুন, এখানে হেতু আছে জন্যত্ব, ঠিক আছে? সেই জন্যত্বকে সাধ্যের বিশেষণ করুন, জন্যত্বকে সাধ্যের বিশেষণ করুন। মানে শুধু বিনাশিত্বম না বলে আমরা বলবো জন্যত্ব এখানে অবচ্ছিন্ন পদের অর্থ কিন্তু বিশিষ্ট, ঠিক আছে? জন্যত্ব অবচ্ছিন্ন বিনাশিত্বম। যেখানে যেখানে জন্যত্ব বিশিষ্ট বিনাশিত্ব, মানে জন্যত্ব বিশিষ্ট বিনাশিত্ব মানে কি, যার উৎপত্তি এবং বিনাশ দুটো আছে, সে কেবল একটা নয়, যার উৎপত্তি এবং বিনাশ এই দুটো আছে, সেখানে সেখানে কিন্তু ভাবত্ব আছে। যে যে পদার্থে উৎপত্তি প্লাস বিনাশ রয়েছে, জন্যত্ব এবং বিনাশিত্ব, মাঝখানে অবচ্ছিন্ন মানে বিশিষ্ট মানে প্লাস, জন্যত্ব প্লাস বিনাশিত্ব আছে, তাতে কিন্তু ভাবত্ব থাকবেই। এই বাক্যটার কিন্তু আর বেবিচার হবে না। কেন? প্রাগভাবে আমরা যে বেবিচার দেখাচ্ছিলাম, এখন সেই বেবিচারটা দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না? কারণ কারণ প্রাগভাবে, তাতে জন্মত্ব নেই। হ্যাঁ, প্রাগভাবের মধ্যে জন্যত্ব নেই, কেবল বিনাশিত্ব আছে। তাই জন্যত্ব আবচ্ছিন্ন বিনাশিত্বম বলতে পারবো না। আর ঠিক আছে, তাহলে প্রাগভাবে আর বেবিচারটা হলো না। এবার এইটা যখনই আমরা বলবো না যে যত্র যত্র জন্যত্ব আবচ্ছিন্ন বিনাশিত্বম তত্র তত্র ভাবত্বম, সেটা ঠিক হয়ে যাবে, সেটা ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে ভাবত্বমটা ব্যাপক হলো। কার ব্যাপক হলো? জন্যত্ব আবচ্ছিন্ন বিনাশিত্বের, জন্যত্ব আবচ্ছিন্ন বিনাশিত্বের ব্যাপক হলো। এখন জন্যত্ব আবচ্ছিন্ন বিনাশিত্ব সেটা তো কেবল সাধ্য নয়। কি ধরনের সাধ্য? সেই সাধ্যতে কে বিশেষণ হয়েছে? এই এখানে সাধ্য হচ্ছে বিনাশিত্ব, তাতে একটা বিশেষণ হয়েছে। কে বিশেষণ হয়েছে? জন্যত্ব। সাধনের অবচ্ছিন্নত্ব। সাধনের অবচ্ছিন্নত্ব নয়, অবচ্ছিন্নত্ব মানে বিশিষ্টত্ব, তাকে তো আর হ্যাঁ। জন্যত্বটা বিশেষণ হয়ে গেছে, জন্যত্বটা বিশেষণ হয়ে গেছে। সেই জন্যত্ব মানে কি, এই এই অনুমিতিতে জন্যত্ব ইজিক্যাল টু কি? হেতু বা হেতু। সাধন। সাধন। তাহলে এটা কেমন সাধ্য হলো? সাধনাবচ্ছিন্ন সাধ্য হলো। সাধনাবচ্ছিন্ন মানে সাধন বিশিষ্ট সাধ্য হলো। সেইরূপ সাধ্যের ব্যাপক হয়েছে ভাবত্ব। তাহলে ভাবত্ব কিন্তু এখানে কেবল সাধ্যের ব্যাপক হয়নি, সাধনাবচ্ছিন্ন সাধ্যের ব্যাপক হয়েছে। তাই এটা তৃতীয় মানে মানে তৃতীয় প্রকার যে উপাধি তার উদাহরণ এটা। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? প্রিয়াঙ্কা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সংহিতা বোঝা গেল কি? সংহিতা নেই এখানে।
আচ্ছা, যাক। তারপরে চতুর্থ চতুর্থ প্রকারটা কি? প্রাগভাব বিনাশী চতুর্থ প্রকারটা কি? উদাসীন ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক। মানে এমন অনেক সময় হয় যে সাধ্যটা না তো পক্ষ ধর্মাবচ্ছিন্ন, না তো সাধনাবচ্ছিন্ন, কিন্তু অন্য কোনো ধর্মের দ্বারা অবচ্ছিন্ন হলে তবে তার ব্যাপক হয়। সেক্ষেত্রে আমরা উদাসীন ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপকও বলবো। তার উদাহরণ হচ্ছে, দেখুন, প্রাগভাব বিনাশী প্রমেয়ত্বাৎ। প্রাগভাব বিনাশী, প্রমেয়ত্বাৎ। এখানে পক্ষ কি? প্রাগভাব। 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 হেতু প্রমেয়ত্বাৎ। প্রমেয়ত্বম। আর সাধ্য বিনাশ। বিনাশ বা বিনাশিত্বম। আচ্ছা, একটু চিন্তা করে বলুন তো, আমরা যে হেত্বাভাস গুলো অলরেডি পড়ে ফেলেছি, তার মধ্যে কোনো হেত্বাভাসের লক্ষণ এখানে যাচ্ছে কি? মানে কোনো হেত্বাভাস এখানে সঙ্গত হচ্ছে কি? শব্দবিচার সাধারণ হতে পারে তো। হ্যাঁ, সাধারণ শব্দে বিচার হতে পারে। এখানে সোমা ম্যাডাম, আপনি বলুন তো এখানে সাধারণ শব্দে বিচার কিভাবে হবে? সাধারণ শব্দ বিচার। হ্যাঁ, প্রমেয় তো আহ, 1 মিনিট শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করে বলুন। পরবর্তী গণ্যমান প্রমেয়ত্বাৎ, তাহলে প্রাগভাব বিনাশী প্রমেয়ত্বাৎ। সাধ্যের অভাববোধ বৃত্তি সাধারণ। হ্যাঁ, সাধ্যের অভাব যেখানে থাকে তাকে বলা হয় সাধারণ। না না না, হলো না তো। সাধ্যের অভাবের অধিকরণে কারণে হেতু যদি থেকে যায়, হ্যাঁ, সাধ্যের অভাবের অধিকরণে হেতু যদি থেকে যায়, তাকে সাধারণ শব্দে বিচার হেত্বাভাস বলে। ঠিক আছে, এবার বলুন। এখানে সাধ্য অভাব মানে বিনাশী অভাব। সাধ্য কি? এখানে আপনি প্রথমে বললেন এখানে সাধ্য কি? সাধ্য বিনাশিত্ব। বিনাশিত্ব মানে বিনাশ, তাই তো? বিনাশ, বা হ্যাঁ, বিনাশিত্বই বলুন, কোনো অসুবিধা নেই, বিনাশিত্ব। সাধ্যাভাব সমান বিনাশী অভাব, বিনাশী বিনাশিত্বের অভাব। বিনাশিত্বের অভাব। বিনাশিত্বের অভাব, তাই তো? তার অধিকরণ বলুন একটা। বিনাশের অভাব, বিনাশিত্বের অভাব আছে এরকম কোন একটা পদার্থ বলুন। পরমাণু। পরম পরমাণু, আত্মা প্রভৃতি সব নিত্য পদার্থগুলো। হ্যাঁ, আত্মা, ওইটা আমি আত্মা পরমাত্মা বলতে চাইছি। ব্যাস, তাহলে সেখানে প্রমেয়ত্ব থাকে কি? হ্যাঁ, থাকে। থাকে। তাহলে সাধ্যাভাবের অধিকরণে হেতু থেকে যাচ্ছে। কোন হেতু আভাস হলো? সাধারণ শব্দ বিচার। সাধারণ শব্দে বিচার। ব্যাস, হয়ে গেল, সাধারণ শব্দে বিচার। আচ্ছা, এইখানে গ্রন্থকার বলছেন এখানে একটা উপাধি রয়েছে। ঠিক আছে, এখানে একটা উপাধি রয়েছে, সেই উপাধি যুক্ত করলে এটা ঠিক হতে পারে অনুমতিটা। উপাধিটা কি? বলছেন ভাবোত্তম। সে ভাবোত্ব কেমন? জন্যত্ব আবচ্ছিন্ন অনিত। আচ্ছা, আগেরটা আমরা এখানে বইটাতে মেলানো হয়নি। এটা করে দিয়ে তারপর বইটা লাইনগুলো পড়িয়ে দিচ্ছি আমি। জন্যত্ব আবচ্ছিন্ন অনিত্যত্ব ব্যাপকম ভাবোত্তম। দেখুন এখানেও কি উপাধি রয়েছে? ভাবোত্তম। ভাবোত্তম। এখন ভাবত্ব যদি উপাধি হয়, সে কি? ভাবত্ব যদি উপাধি হয়, তাকে কি হতে হবে? সাধ্যের ব্যাপক হতে হবে। ব্যাপক হতে হবে। সাধ্য কি? বিনাশ। তাহলে যত্র যত্র বিনাশঃ অথবা বিনাশিত্বম, যত্র যত্র বিনাশিত্বম তত্র তত্র কি? তত্র তত্র কি? প্রমেয় ভাবত্বম। ভাবত্বম। আমরা দেখেছি আগে যে এই কথাটাকে আমরা ঠিক বলে বলতে পারবো? না, বলতে পারবো না। কেন বলতে পারবো না? প্রাগভাবে ব্যভিচার হয়ে যাচ্ছে। রাগভাবে হ্যাঁ, বল পঙ্কজ। প্রাগভাবে ব্যভিচার হয়ে যাচ্ছে।
প্রাগভাবে ব্যভিচার হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে প্রাগভাবে কিভাবে দেখানো হবে, কারণ প্রাগভাবে যে বিনাশিত্ব আছে সেটা তো অলরেডি এখন তো সংশয়ের মধ্যে, যেহেতু অনুমিতির মধ্যে পড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ যত্র যত্র বিনাশিত্বম তত্র তত্র ভাবত্বম। আচ্ছা, এইখানে না আমার মনে হচ্ছে হেতুটাকে আহ বিনাশিত্বম না করে অনিত্যত্বম করতে হবে যতদূর সম্ভব হেতুটাকে। আপনাদের কাছে অন্য কোনো বই আছে যেখানে এই দীপিকা রয়েছে, সেখানে কি বিনাশী বলে লেখা আছে, প্রাগভাবহ বিনাশী প্রমেয়ত্বাৎ এরকম লেখা আছে, নাকি প্রাগভাবহ অনিত্য প্রমেয়ত্বাৎ লেখা আছে? যাই হোক, এটা আমাদের একটু কনফিউশনের জায়গা। আমরা এটা প্রত্যয়াদি আছে। প্রাগভাবহ বিনাশী আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বিনাশ কিন্তু যত্র যত্র বিনাশিত্বম তত্র তত্র ভাবত্বম, যেখানে যেখানে বিনাশিত্ব সেখানে সেখানে ভাবত্ব, এই কথাটা তো ঠিক। মানে এই জায়গাটাকে যদি আমরা ছেড়ে রাখি, এখন প্রাগভাবকে যদি ছেড়ে রাখি, কারণ এই মুহূর্তে এই অনুমিতিতে প্রাগভাবের মধ্যে বিনাশিত্ব, সেটা তো সংশয় তাই না, সংশয় আছে, সংশয়িত, কারণ প্রাগভাব এখানে পক্ষ। অতএব তাকে দিয়ে আমরা ব্যভিচার কিভাবে দেখাবো, তাই না? যাই হোক, আমরা যদি এখানে অনিত্যত্ব দিয়ে করি, বইতে কিন্তু মানে অনিত্যত্ব হওয়ার মতো একটা হিন্ট দেওয়া আছে, কারণ এখানে অনিত্যত্ব ব্যাপক, সাধ্যটাকে বলছেন অনিত্যত্ব, অনিত্যত্বের ব্যাপক ভাবত্ব বলে বলেছেন, তার মানে সাধ্যটা কেমন, অনিত্যত্ব। তাই জন্য বিনাশীর জায়গায় আমরা যদি অনিত্যত্ব বলে অনিত্য বলে লিখি, প্রাগভাব অনিত্য প্রমেয়ত্বাৎ, সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে যত্র যত্র, তাহলে বিনাশিত্বের জায়গায় আমরা লিখতে পারবো কি, যত্র যত্র অনিত্যত্বম, যত্র যত্র অনিত্যত্বম তত্র তত্র ভাবত্বম, যত্র যত্র অনিত্যত্বম তত্র তত্র ভাবত্বম, এইটাই আমরা লিখতে পারি। কিন্তু এইটার একটা ব্যভিচার পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া নিত্য যাবে? পদার্থ, নিত্য না, নিত্য পদার্থে পাবো না আমরা। নিত্য পদার্থে কি অনিত্যত্ব থাকবে? না। থাকবে না, অন্য কোনো জিনিসে থাকবে। কোথায় কোথায় ব্যভিচার হবে? প্রধ্বংসা ভাব, প্রত্যংশভাবে, হ্যাঁ। প্রধ্বংসা ভাবে অনিত্যত্ব আছে কিনা? প্রধ্বংসা হ্যাঁ ভাবে আছে। কিন্তু আছে, কিন্তু সেখানে ভাবত্ব থাকে কি? না, না থাকে না অভাবত্ব। থাকে না, তাই না? ভাবত্ব থাকে না। এখন গ্রন্থকার বলছেন যে এই যে এই অনিত্যত্ব, এই সাধ্য বা এই যে সাধ্যটা রয়েছে, তাকে একটা একটা বিশেষণের দ্বারা বিশেষিত করলে হয়ে যাবে। কি বিশেষণ? জন্যত্ব। জন্যত্ব অবচ্ছিন্ন অনিত্যত্ব ব্যাপক, তাও তো হবে না। আচ্ছা যাই হোক, জন্যত্ব অবচ্ছিন্ন অনিত্যত্ব ব্যাপক, দেখুন তাহলে হয়ে যাবে। আমরা এখানে একটা বিশেষণ যোগ করব, কি? জন্যত্ব অবচ্ছিন্ন অনিত্যত্বম, যত্র যত্র জন্যত্ব অবচ্ছিন্ন অনিত্যত্বম তত্র তত্র ভাবত্বম, যেখানে যেখানে জন্যত্ব বিশিষ্ট অনিত্যত্ব আছে, জন্যত্ব বিশিষ্ট অনিত্যত্ব আছে, সেখানে সেখানে ভাবত্ব আছে। তাহলে কি এটা হবে? এই কথাটা যদি আমরা বলি, যেখানে যেখানে জন্যত্ব বিশিষ্ট অনিত্যত্ব আছে সেখানে সেখানে ভাবত্ব আছে, এই কথাটা কি ঠিক হবে? প্রধ্বংসা ভাবে তো ব্যভিচার আর হচ্ছে না। এই প্রধ্বংসা কেন ব্যভিচার হচ্ছে না? আহ, প্রধ্বংসা ভাবে জন্যত্ব অবচ্ছিন্ন অনিত্যত্ব নেই কি? প্রধ্বংসা ভাব জন্য হয় কি হয় না? হ্যাঁ জন্য হয়তো। তাতে তো জন্যত্ব রয়েছে, হুম তাতে অনিত্যত্বম রয়েছে, তাহলে জন্যত্ব রয়েছে। অবচ্ছিন্ন অনিত্যত্বম আছে, কিন্তু তাতে ভাবত্ব আছে কি? না নেই। ভাবত্ব নেই, তাহলে সেই ব্যভিচার কিন্তু থেকে যাচ্ছে, তাই না? এখানে সাধ্যের শরীরটাতে কিছু হলেও কনফিউশন তৈরি হচ্ছে আমাদের। সাধ্যটাকে এখানে বিনাশিত্বম বললে সাধ্যকে, তাহলে এইখানে যত্র যত্র বিনাশিত্বম তত্র তত্র ভাবত্বম, যত্র যত্র স্যার এখানে অনেকগুলো হয়ে গুলিয়ে যাচ্ছে, এটা পরের দিন হলে হয় না? পরের দিন। আচ্ছা ঠিক আছে, তাই এখানে আমি আরেক দুটো বই দেখবো সাধ্যের শরীরটা এক্স্যাক্টলি কি দেওয়া রয়েছে, এটাও আমি দেখে বলবো, ঠিক আছে? তাহলে এইটুকুই থাক। তাহলে বাকি থাকলো কোনটা? চতুর্থটা।
চতুর্থ ভাগটা বাকি থেকে গেল। ঠিক আছে, আমরা আজকে যেটুকু পড়লাম সেটা হচ্ছে স্বরূপা সিদ্ধের 4 প্রকার ভাগ: শুদ্ধা সিদ্ধ, ভাগা সিদ্ধ, বিশেষণা সিদ্ধ, বিশেষ্যা সিদ্ধ। খুব সহজ ছিল, এখানে কোনো অসুবিধা ছিল না। তারপরে ব্যাপ্যত্ব সিদ্ধ পড়েছি। ব্যাপ্যত্ব সিদ্ধ মানে উপাধি যুক্ত যে হেতু, তাকে ব্যাপ্যত্ব সিদ্ধ হেতুবাস বলে। উপাধি বলতে কি? আচ্ছা, উপাধি বলতে কিন্তু আমরা অন্যান্য জায়গায় অন্য কিছু পড়েছি। উপাধি বলতে আমরা অন্যান্য জায়গায় অন্য কিছু পড়েছি, কিন্তু এইখানকার যে উপাধি সেটা স্পেসিফিক্যালি এই দর্শনের একটা স্পেশাল পদার্থ, এটাকে টেকনিক্যাল টার্ম বলা হয়। এই দর্শনের পরিভাষা, পারিভাষিক পদ উপাধি। সেই উপাধি মানে যেমন ব্যাকরণে গুণ, বৃদ্ধি, এগুলো সব একটা একটা পারিভাষিক পদ, তেমনি এখানেও ন্যায় বৈশেষিক দর্শনে উপাধি বলতে কিন্তু এইটা কি না, সাধ্য ব্যাপকত্বের সাথে সাধনা ব্যাপকত্ব। বেদান্ত দর্শনে উপাধি মানে কিন্তু অন্যরকম। ঠিক আছে, যে উপসমীপবর্তিনী আদধাতি এরকম বলে হয় উপাধি। যাক, তাহলে যে যে সাধ্যের ব্যাপক এবং সাধনের অব্যাপক যে সে হচ্ছে উপাধি। আমরা দেখলাম পর্বত বন্যিমান ধূমাত, সেখানে আর্দ্রেন্দ্রন সংযোগ উপাধি হয়েছে। সরি, পর্বত ধূমবান বন্যে, এখানে আর্দ্রেন্দ্রন সংযোগ উপাধি রয়েছে, কারণ সে ধূমের ব্যাপক কিন্তু বন্যির অব্যাপক। সেই কারণে ওইখানে বন্যির হেতুটা হয়ে গেছে। হ্যাঁ, বলছি এখানে তাহলে উপাধি লক্ষণটা শুধুমাত্র ন্যায় বৈশেষিক দর্শনের জন্য এই উপাধি লক্ষণ, তাই তো? হ্যাঁ, এই উপাধিটা মানে উপাধি বলতে এই রকম যে পদার্থকে বোঝানো হয় এটা কেবলমাত্র ন্যায় বৈশেষিক দর্শন। ঠিক আছে, দর্শনের এই কথা বলছে, এটা এই দর্শনের একটা টেকনিক্যাল টার্ম। যাই হোক, তো এরকম উপাধি বিশিষ্ট যে হেতু, সে হেতু ব্যাপত্ব সিদ্ধ হেতুয়াভাস হয়, তাই বন্যী এখানে ব্যাপত্ব সিদ্ধ হেতুয়াভাস। তারপরে দীপিকাতে একটু এক্সট্রা কথা বলা রয়েছে, যে এই যে উপাধির কথা আমরা বললাম না, এই উপাধি 4 প্রকার: কেবল সাধ্য ব্যাপক, পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, সাধনাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক এবং উদাসীন ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক। তার মধ্যে প্রথম 3টে আমরা দেখে নিয়েছি, কেবল সাধ্য ব্যাপক, পক্ষ ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, সাধনাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, 3টে আমরা দেখলাম। একটা বাকি থাকলো সাধনাবচ্ছিন্ন সাধ্য উদাসীন ধর্মাবচ্ছিন্ন সাধ্য ব্যাপক, এটা আমরা পরের দিন দেখবো। ঠিক আছে, আচ্ছা, পরের দিন আমরা কিন্তু এই অনুমান খণ্ডটা শেষ করবো যেভাবে হোক। এটা পড়ে হেতুবাসের যে সাধারণ লক্ষণটা সেটা পড়তে হবে, তারপর প্রতিবন্ধক ভাবটা পড়লেই অনুমান খণ্ডটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আপনারা পড়ে আসবেন, আমি নেক্সট দিন কিছু টাস্ক দেব হেতুবাস নির্ণয় করার। ঠিক আছে, এই পর্যন্ত রাখি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে?